আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা অনেকেই অনার্স ১ম বর্ষের শিক্ষার্থী অথবা অনার্স ২য়, ৩য় বা ৪র্থ বর্ষের শিক্ষার্থী। পরীক্ষা তো অবশ্যই দিয়েছেন বা দিবেন। এখন আপনার মনে প্রশ্ন এটা জাগতেই পারে যে অনার্স পরীক্ষার খাতায় কি, কি দেখে আসলে নাম্বার দেওয়া হয়? একজন শিক্ষক অনার্সের খাতা যখন কাটেন তখন কোন, কোন বিষয়গুলোকে দেখেন যেগুলোর উপর ভিত্তিতে একজন শিক্ষার্থী নাম্বার পায় অথবা যেগুলোর উপর ভিত্তি করে একজন শিক্ষার্থীকে নাম্বার দেওয়া হয়? এমন ৫ টা বিষয় রয়েছে। মেইন আরকি। বিষয় তো অনেকগুলো রয়েছে। তার মধ্যে এমন মেইন ৫ টা বিষয় রয়েছে, যেই বিষয়গুলো অনার্স পরীক্ষায় আ একটা খাতায় দেখা হয় এবং দেখে ওই বিষয়গুলোর উপর ডিপেন্ড করে ওইগুলো ভালো হলে নাম্বার বাড়িয়ে দেওয়া হয়। ওইগুলো যদি খারাপ হয় তাহলে নাম্বার কমিয়ে দেওয়া হয়। তো এমন কোন, কোন বিষয়গুলো রয়েছে, এই ৫ টি বিষয় কি, কি? এ বিষয়ে আমরা আলোচনা করব। তার আগে বলে রাখি, আমরা যারা বিবিএ তে পড়ছেন ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টিং, ফিন্যান্স আর মার্কেটিং ডিপার্টমেন্ট, আপনাদের অনলাইনে প্রাইভেট পড়ানো হচ্ছে আমাদের ম্যাথ সাবজেক্টগুলো আপনাদের। আর এটা আমাদের ফ্রি গ্রুপ। আপনারা চাইলে আমাদের ফ্রি গ্রুপে যুক্ত হয়ে থাকতে পারেন। চলুন শুরু করা যাক। অনার্স পরীক্ষার খাতায় কি, কি দেখে নাম্বার দেওয়া হয়? ৫ টা বিষয়ে মেইনলি ফোকাস করা হয়। সবচেয়ে বেশি অনার্স পরীক্ষার খাতায় নাম্বার দেওয়া হয় যে বিষয়টা দেখে, সবচেয়ে বেশি যে বিষয়টা দেখে অনার্স পরীক্ষার খাতায় নাম্বার দেওয়া হয় সবচেয়ে বেশি, সেটা হচ্ছে প্রাসঙ্গিকতা। প্রাসঙ্গিকতা। প্রাসঙ্গিকতা বলতে কি বোঝায়? প্রাসঙ্গিকতা বলতে বোঝায় প্রশ্নে যা চাইছে আপনি সেই প্রশ্নেরই উত্তর করছেন। এই জায়গায় শিক্ষার্থীরা সবচেয়ে বেশি ভুল করে। অর্থাৎ প্রশ্নে চায় একটা, উত্তর করে একটা। যেমন আমি একদম সহজভাবে যদি একটা উদাহরণ দেই, যে আপনাকে একটা রচনা লিখতে বলল আমাদের গ্রাম সম্পর্কে। সো আপনি রচনাটা এভাবে লিখলেন যে, আমাদের গ্রামের নাম অমুক, আমাদের গ্রামে ২ টি নদী আছে, ৩ টি বিদ্যালয় আছে। আমাদের গ্রামের বিদ্যালয়ে ছেলে-মেয়েরা পড়াশোনা করে। এখানে ১ম থেকে ৫ম শ্রেণী পর্যন্ত বিদ্যালয় আছে। একটি বিদ্যালয় আছে। ১ম থেকে ৫ম শ্রেণী পর্যন্ত ৫ টি শ্রেণী আছে। ৫ টি শ্রেণীতে এতজন করে শিক্ষার্থী থাকে। এতটি বেঞ্চ আছে, এতটি টেবিল আছে, এতটি চেয়ার আছে, এতজন শিক্ষক আছে, এতজন হচ্ছে আমাদের কেয়ারটেকার আছে। আমাদের গ্রামের বিদ্যালয়টি খুবই সুন্দর। তাই আমি আমাদের গ্রামকে অনেক ভালোবাসি। এখন বলেন তো, এটা কি আমাদের গ্রাম রচনা হয়ে গেছে নাকি আমাদের বিদ্যালয় রচনা হয়ে গেছে? শুরুটা এবং শেষটা কিন্তু আমাদের গ্রাম দিয়েই করছেন, কিন্তু আল্টিমেটলি এই প্রশ্নের অ্যান্সারটা হয়ে গেছে আমাদের বিদ্যালয় সম্পর্কে। সো এইরকমভাবে আমরা অনেকেই অনেক প্রশ্ন করা হয়। যেমন আপনাকে বলা হইল যে, যে WTO সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। এখন আপনি WTO সম্পর্কে বিস্তারিত আলোচনা শুরুটা ঠিকই করছেন, শেষটাও ঠিক করছেন, কিন্তু মাঝখানে আপনি অন্য প্রশ্নের অ্যান্সার করছেন। তো এটাকেই বলা হয় প্রাসঙ্গিকতা। সো অনার্সের পরীক্ষার খাতায় সবচেয়ে বেশি প্রাসঙ্গিকতার বিষয়টাকে খেয়াল রাখা হয়। বাই দ্য ওয়ে, অনার্স পরীক্ষা সম্পর্কে যদি আপনাদের একটু জেনারেল নলেজ দেওয়ার চেষ্টা করি, তাহলে অনার্স পরীক্ষায় আপনাকে আ অ যে প্রশ্নটা দেওয়া হবে, ওই প্রশ্নে ৩ টা পার্ট থাকবে। প্রশ্নে পার্ট থাকবে ৩ টা। একটা হচ্ছে ক পার্ট। ক পার্টে আপনাকে ১২ টা প্রশ্ন করা হবে। প্রত্যেকটা প্রশ্নের জন্য ১ নাম্বার করে আপনি পাবেন এবং আপনি সর্বোচ্চ ১০ টা প্রশ্ন অ্যান্সার করতে পারবেন। প্রত্যেকটা প্রশ্নের জন্য ১ নাম্বার করে পাবেন। অর্থাৎ ক বিভাগে, ক পার্টে আপনি ১২ নাম্বার পাবেন। ১২ নাম্বারের মধ্যে ১০ নাম্বার উত্তর করতে পারবেন। সেই সাথে ৩ টা ভাগ বলেছিলাম না? এটা হচ্ছে ক পার্ট। এরপরে আছে খ পার্ট। খ পার্টে আপনাকে কিন্তু আ কি বলে সেটাকে, ৮ টা প্রশ্ন করা হবে এবং প্রত্যেকটা প্রশ্নের জন্য আপনাকে ৪ নাম্বার করে বরাদ্দ দেওয়া হবে। তাহলে ৪ আসতে আপনি ৩২ নাম্বার পাবেন খ বিভাগে। কিন্তু আপনি ৫ টা প্রশ্নে অ্যান্সার করতে পারবেন। আর ৪ নাম্বার করে প্রত্যেকটা প্রশ্নে থাকবে, অর্থাৎ ২০ নাম্বার অ্যান্সার করতে পারবেন। সেই সাথে গ পার্ট থাকবে একটা, বা গ বিভাগ থাকবে। গ বিভাগে আপনাকে এখানেও ৮ টা প্রশ্ন করা হবে, বাট প্রত্যেকটা প্রশ্নের জন্য ১০ নাম্বার। অর্থাৎ আপনাকে ৮০ নাম্বারের প্রশ্ন দেওয়া হবে এবং আপনি এখান থেকে ৫ টা প্রশ্নের অ্যান্সার করতে পারবেন। মানে ১০ নাম্বার করে আপনি ৫০ নাম্বারের অ্যান্সার করতে পারবেন। অর্থাৎ ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ ৩ টা বিভাগ মিলে আপনাকে টোটাল ১২৪ নাম্বারের প্রশ্নপত্র হাতে ধরায় দেওয়া হবে এবং এই ১২৪ নাম্বারের মধ্যে আপনাকে ৮০ নাম্বার অ্যান্সার করতে হবে এবং এই ৮০ নাম্বারের মধ্যে আপনাকে ৩২ পেতে হবে এবং এই ৩২ নাম্বারের মধ্যে যদি আপনি ৮০ নাম্বারের মধ্যে যদি আপনি ৬৪ নাম্বার পান, তাহলে আপনি A+। ক্লিয়ার? একদম ক্লিয়ার কাট ধারণা দিয়ে দিয়েছি। আশা করা যায় বুঝতে পেরেছেন। না বুঝতে পারলে টেনে আবার দেখেন। ঠিক আছে? এখন লিখিত ইন-কোর্স একসাথে পাস করতে হবে নাকি আলাদা পাস করতে হবে, ওটা আলাদা প্রশ্ন। মোটামুটি আপনাকে ৩২ পাইতে হবে পাস করার জন্য। আর ৮০ র মধ্যে ৩২, ৮০ র মধ্যে ৩২ না। প্রশ্নপত্র যেহেতু ১২৪ নাম্বারের করা হবে, অর্থাৎ আপনি ১২৪ নাম্বারের মধ্যে ৩২ তো আপনাকে পাইতেই হবে। আপনি যদি ৩২ ও না পান, তাহলে আপনি কেমন কোয়ালিফাইড স্টুডেন্ট? অবশ্যই ১২৪ এর মধ্যে যে ৩২ পায় না, তার সাথে ইন-কোর্স লিখিত একসাথে পাস নাকি আলাদাভাবে পাস, এই বিষয়ে তর্ক করার কোনো কারণে নাই। বুঝতে পারছেন? কারণ আপনার বা যারা
একসাথে পাস বা আলাদা পাস নিয়ে তর্ক করে, তারা 124-এর মধ্যে 32 পাওয়ার যোগ্যতা রাখে না, সে তার কোয়ালিটি কেমন হতে পারে? যাই হোক, তো অনার্স পরীক্ষায় যে সকল বিষয় দেখে অনার্স পরীক্ষার খাতাগুলোতে শিক্ষার্থী স্যারেরা নাম্বার দেয়, সেটা হচ্ছে 1 নম্বরে হচ্ছে প্রাসঙ্গিকতা। প্রাসঙ্গিকতা অবশ্যই আপনাকে বজায় রাখতে হবে, এর কোনো বিকল্প নাই। এরপরে 2 নম্বরে আসে। 2 নম্বর হচ্ছে উপস্থাপন কৌশল। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটাকে যদি আমি পার্সেন্টেজ করি তাহলে 100% গুরুত্ব দেওয়া হয় প্রাসঙ্গিকতায়। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ রয়েছে প্রাসঙ্গিকতা। সঠিক প্রশ্নের সঠিক অ্যান্সার করবেন, তাহলেই নাম্বার বেশি পাবেন। বাকি বিষয়গুলো আপনার যদি খারাপও হয় তাও প্রাসঙ্গিকতার বিষয়টাকে প্রথমেই রাখতে হবে এবং প্রায়োরিটি লিস্টে এটাই প্রথম। এরপরে রয়েছে উপস্থাপন কৌশল। উপস্থাপন কৌশল। প্রাসঙ্গিকতা তো শেষ, এরপরে হচ্ছে উপস্থাপন কৌশল। এই জায়গায় শিক্ষার্থীরা অনেক দুর্বলতা প্রকাশ করে, এটাকে 90% গুরুত্বপূর্ণ দেওয়া যায়। উপস্থাপন কৌশল হচ্ছে কেমন, যে আপনি প্রশ্নটা শুরু করছেন কিভাবে। 1 নং প্রশ্নের উত্তর এভাবে লিখছেন, বাংলার উত্তরগুলো, ইংরেজি উত্তরগুলো অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন নং 01 এভাবে লিখছেন। তারপরে হচ্ছে আপনার শুরুটা কেমন করে করছেন, ভূমিকা উপসংহার বর্ণনা দিয়ে শুরু করছেন, সূচনা উপসংহার বর্ণনা দিয়ে শুরু করছেন কিনা, গ্রাফ চার্ট ব্যবহার করেছেন কিনা। যদি এগুলো ব্যবহার করেন, অর্থাৎ উপস্থাপন কৌশল সুন্দর রাখেন, তাহলেই আপনি নাম্বার অনেক বেশি পাবেন। এটা দ্বিতীয় প্রায়োরিটি লিস্টে আপনার থাকবে। প্রাসঙ্গিকতা সবচেয়ে বেশি, প্রাসঙ্গিকতাকে গুরুত্ব দেওয়া হয়। 2 নম্বর হচ্ছে উপস্থাপন কৌশল। সবচেয়ে ভালো হয়, আমি এক কথায় বলে রাখি, আপনার ভূমিকা উপসংহার ব্যবহার করবেন। ভূমিকা উপসংহার ব্যবহার করবেন। ভূমিকা উপসংহার বর্ণনা প্রকারভেদ এগুলো ব্যবহার করবেন। গ্রাফ চার্ট, টেবিল, পাই চার্ট, ডায়াগ্রাম, বুলেট পয়েন্টস, নাম্বারিং এগুলো যত সম্ভব বেশি, কোটেশন, সংজ্ঞা এগুলো ব্যবহার করবেন। প্রত্যেকটা প্রশ্নে একটা করে অন্তত পক্ষে সংজ্ঞা লেখার চেষ্টা করবেন, তাহলে নাম্বার অনেক বেড়ে যাবে। ঠিক আছে, 2 নাম্বার চলে গেল। এরপরে 3 নম্বরে রয়েছে হাতের লেখা। অনার্স পরীক্ষায় হাতের লেখার গুরুত্ব আগে তেমনটা ছিল না, কিন্তু বর্তমানে এই লেখাটাকে কিছুটা গুরুত্ব দেওয়া হচ্ছে, মানে ভালোই গুরুত্ব দেওয়া হচ্ছে। এটাকে 80% গুরুত্ব ধরা যায়। অর্থাৎ আপনার হাতের লেখা যদি খুবই বাজে হয় কোনো সমস্যা নাই, কিন্তু অন্তত পক্ষে আপনার হাতের লেখা এমন হতে হবে যেন স্যারেরা যারা আপনার খাতাটা কাটবে আর কি, তারা একটু সাবলীলভাবে পড়তে পারে। আপনার হাতের লেখা পড়ে যদি বোঝাই না যায়, তাহলে আপনাকে নাম্বার কিভাবে দিবে বলেন তো? এখন বলতে পারেন, স্যার আমার হাতের লেখা কেমন বা কেমন হতে হবে, আমি যেমন লিখতেছি এইগুলো লেখা চলবে, আপনার লেখা যদি আরো ডাউন হয় তাও চলবে। আমি আপনাদের দেখায়, অনেকে লেখায় এইরকম করে লেখে, এই যে এটা আমার হচ্ছে একটা ডেইলি ওয়ার্ক একটা অনেকে এমন করে লেখে, দেখেন তো, এই লেখা যদি লেখেন চলবে, এটাও কোনো সমস্যা নাই। এই লেখা যদি লেখেন তাও চলবে, কিন্তু এই লেখা লিখলে আপনি ভালো নাম্বার আশা করতে পারেন না। আমি আপনাকে ডেমো দিয়ে দিছি, এটা আপনার জন্য দিছি, এবং এটা আমার এমনি লিখি আমি, ওটা বুঝতে পারছেন? যদি ওই টাইপের লেখা লেখেন চলবে, পাস করবেন, কিন্তু ভালো রেজাল্ট করতে পারবেন না। কারণ আপনার হাতের লেখা যদি খুবই খারাপ হয়, স্যারেরা কোনোভাবেই আপনাকে এত সহজে বেশি নাম্বার দিবে না, যদিও আপনি প্রাসঙ্গিক লেখেন, যদিও উপস্থাপন কৌশল আপনার ভালো হয়। তো হাতের লেখাটা ভালো লেখার চেষ্টা করবেন। 4 নাম্বার গুরুত্বপূর্ণ, উত্তরের দৈর্ঘ্য। উত্তরের দৈর্ঘ্য, এই জায়গায় অনেকেই ফল্ট করে। কেমন? উত্তরের দৈর্ঘ্যটাকে 70% দেওয়া যায়, এটা হাতের লেখার থেকে কম গুরুত্বপূর্ণ। উত্তরের দৈর্ঘ্য কেমন? মনে করেন 4 নাম্বারের জন্য 4 মার্কস, MARKS, 4 মার্কসের জন্য আপনি 2 থেকে 3 পেজ, পেজ লিখতে পারেন। পেজ তো বুঝতে পারছেন, বইয়ের পেজগুলো, পেজ নাম্বারগুলো দেওয়া আছে না, ঠিক একইভাবে 4 নাম্বারের জন্য আপনি 2-3 পেজ করে লিখবেন, এবং 5 নাম্বারের জন্য আপনি 2 থেকে 3 পেজ করে লিখবেন, আপনি যতটুকু লিখতে পারেন। এবং 6 নাম্বারের 6 তো নাম্বার নাই, 10 নাম্বারের জন্য আপনি 4 থেকে 6 পেজ পর্যন্ত লিখতে পারেন। ঠিক আছে, এবং চেষ্টা করবেন প্রত্যেকটা সমপরিমাণ নাম্বারের জন্য সমপরিমাণ উত্তর লেখার জন্য। যেমন 4 মার্কসের যতগুলো প্রশ্নের অ্যান্সার করবেন, যদি 2 পেজ করে লেখেন সবগুলো 2 পেজ লিখবেন, যদি 4 পেজ করে লেখেন সবগুলো 4 পেজ করে লিখবেন, 3 পেজ করে লিখলে সবগুলো 3 পেজ, আড়াই পেজ করে লিখলে সবগুলো আড়াই পেজ, এইভাবে সুন্দর করে লিখবেন। ঠিক আছে, এবং সবচেয়ে ভালো হয়, আপনাদের একটা টেকনিক দেখাই দিই। এই যে এটা আমার খাতা না, এটা ছোট খাতা, তো এই দেখেন, মনে করেন 4 নাম্বারের জন্য এই খাতার কিন্তু এইটা একটা পেজ, এটা মনে করেন যে 32 পেজ, কথার কথা, এটা হচ্ছে 33 পেজ। ঠিক আছে, তাহলে এই যে একটা পেজ, আপনি যদি 4 নাম্বারের অ্যান্সার করেন, তাহলে সবচেয়ে ভালো হয় যে আপনি এই সাইডে লেখা শুরু করছেন, উত্তর লিখে এই সাইডে শেষ করে দিয়েছেন। তাহলে কি হয়, একটা প্রশ্নের উত্তরই একবার উল্টায় সুন্দর করে পড়ে নেওয়া যায়, এবং স্যারেরা এতে খুশি হয়, আমি পার্সোনালি নিজেও খুশি হই। বুঝতে পারছেন, সবাই খুশি হয় যে এক পাশে দেখে আপনার সম্পর্কে ডিসিশন নিয়ে নেওয়া যায়, এবং এই এক
পাশে দেখেই যেহেতু দ্রুত সিদ্ধান্ত নেওয়া যায় এবং স্যারেরা খুশি হয়, এই জন্যই কিন্তু নাম্বার বেড়ে যায়। এখন আপনি মনে করেন যে এক প্রশ্নের অ্যান্সারটা শুরু করছেন এই পাশ থেকে, অর্ধেকটা লিখছেন বা এই পাশে পৃষ্ঠাটা পুরোটাই লিখছেন আর এই পাশে লিখছেন, তো একটা প্রশ্নের জন্য দুইবার পৃষ্ঠা উল্টাতে হলো না। এখানে স্যারেরা অতটাও খুশি হয় না, তো এখানে নাম্বার কিছুটা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে, অনেকেই নাম্বার কমায় দেয়। সো আপনারা চাইবেন যেন এক সাইডেই লেখা। এখন বলতে পারেন স্যার আমার লিখতে লিখতে তো এই সাইডে লেখা হয়ে গেছে, এখন এই সাইডে কি ফাঁকা রাখবো? রাখলে রাখতে পারেন, অনার্স পরীক্ষায় ফাঁকা রাখাটা কোনো ব্যাপার না। অনার্স পরীক্ষার খাতা উত্তর ফাঁকা রাখার কোনো ব্যাপারই না। আপনি অর্ধেকটা লিখে নিচের অংশটুকু পিটিও লিখে দিলেন বা একটা পেজ ফাঁকা লিখে দিলেন, কিন্তু একটার বেশি ফাঁকা রাখতে যাবেন না, তখন কিন্তু আবার হিতে বিপরীত হয়ে যেতে পারে। একটা পেজ আপনি ফাঁকা রাখতেই পারেন, এটা কোনো সমস্যাই নাই। ওটা চাইলে আপনি আবার পরবর্তীতে হাতে সময় যদি পান তাহলে আবার ওটা লিখতে পারেন, লিখে কভার করতে পারেন। একটা জিনিস খেয়াল করেন, দেখেন তো, আপনি কিন্তু ৮০ নাম্বারের অ্যান্সার করবেন, আপনাকে ৪ ঘন্টার পরীক্ষা দিতে হবে, অর্থাৎ ৪ ৬ ২৪, ২৪০ মিনিট সময় পাবেন। যদি ৮০ দিয়ে ভাগ করেন তাহলে প্রতি নাম্বারের জন্য আপনি ৩ মিনিট করে সময় পাবেন। ২৪০ মিনিট সময়ে ৮০ নাম্বারের পরীক্ষা, তা প্রতি নাম্বারের জন্য ৩ মিনিট করে সময় পাবেন। এখন ক বিভাগে আপনার ১০ নাম্বার থাকবে, অর্থাৎ ৩×১০ ৩০ মিনিটের বেশি সময় যদি নেন তাহলে কিন্তু পরীক্ষা মেকআপ করতে পারবেন না। এখানে সর্বোচ্চ অ্যান্সার করাটা কিন্তু আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ আপনি যদি নরমাল করেও ৮০ নাম্বার অ্যান্সার করেন, এখান থেকে সম্ভাবনা থাকে মোটামুটি ৫০ পার হয়ে যাবে আপনার। কিন্তু আপনি যদি খুব ভালো করে ৬০ নাম্বার লেখেন, এখান থেকে খুব কম সম্ভাবনা থাকবে যে আপনি ৫০ পার করবেন। বুঝতে পারছেন কি? তাই অবশ্যই ৮০-র মধ্যে ৮০ অ্যান্সার করার চেষ্টা করবেন, যেন কোনো প্রশ্নের উত্তর ছেড়ে না আসতে হয়। ঠিক আছে? এরপরে খ বিভাগ। খ বিভাগে দেখেন তো, একটা প্রশ্নের জন্য ৪ নাম্বার। আপনি ১ নাম্বারের জন্য ৩ মিনিট পাবেন, অর্থাৎ একটা প্রশ্নের উত্তর লেখার জন্য ১২ মিনিট পাবেন। গ বিভাগে একটা প্রশ্নে ৫ নাম্বার থাকে, ২ টা প্রশ্ন থাকে আরকি, কখনো ৫ নাম্বার করে যদি থাকে আরকি, তাহলে ৫ নাম্বার হচ্ছে ৩ মিনিট করে সময়, অর্থাৎ ১৫ মিনিট সময় পাবেন অর্ধেক অংশ লিখতে। আর যদি ১০ নাম্বার থাকে সেক্ষেত্রে ৩ মিনিট করে আধা ঘন্টা সময় পাবেন। এই টাইম ফ্রেমের মধ্যে আপনি যেন কভার করতে পারেন, এটা আপনাকে এনশিওর করতে হবে। এখন এই ১২ মিনিটের মধ্যে আপনি যদি ২ পেজ লিখতে পারেন ২ পেজ লিখবেন, ৫ পেজ লিখতে পারলে ৫ পেজ লিখবেন। এই ১৫ মিনিটের মধ্যে আপনি যদি ২ পেজ লিখতে পারেন ২ পেজ লিখবেন, ২০ পেজ লিখতে পারলে ২০ পেজ লিখবেন। এই আধা ঘন্টার মধ্যে আপনি ৪ পেজ লিখতে পারলে ৪ পেজ লিখবেন, সর্বনিম্ন ৪ পেজ লিখবেন। যদি আপনি ১০০ পেজ লিখতে পারেন, আপনার এটা ব্যক্তিগত ব্যাপার, আপনি ১০০ পেজ লেখেন। কিন্তু যদি এই টাইম ফ্রেমটাকে চেঞ্জ করেন বা কাস্টমাইজ করেন, তাহলে কিন্তু আল্টিমেটলি কাভার করতে পারবেন না। যদি কাভার করতে না পারেন, আল্টিমেটলি রেজাল্ট খারাপ হবে। ঠিক আছে? তো উত্তরের দৈর্ঘ্যটাকে আর সমান রাখার চেষ্টা করবেন। সমান রাখবেন কিভাবে? যদি কোনো প্রশ্নের উত্তর লিখতে ছোট হয়ে যায়, তাহলে পেজ খালি রেখে পরের পেজে চলে যাবেন। ওটা পরবর্তীতে পিটিও লিখে দিলেন, অথবা পরবর্তীতে সময় পেলে লিখে দিলেন, না হলে পিটিও লিখে দিবেন, শেষ। ৫ নাম্বার সর্বশেষে, সবশেষে ৫ নাম্বার। ৫ নাম্বারে অবশ্যই আপনাকে ধারাবাহিকতা ধারাবাহিকতা বজায় রাখতে হবে। এটা 60% গুরুত্ব দেওয়া যায়। ধারাবাহিকতা বলতে প্রশ্নের উপরে হেডলাইনে বলা থাকে প্রতিটি বিভাগের বিভিন্ন প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে লিখতে হবে, অথবা একই বিভাগের বিভিন্ন প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে লিখতে হবে। এখন এই কথাটার মানে অনেকেই ভুল করে। আপনি যদি চান, আপনার যদি মনে হয়, আপনার যদি ইচ্ছা হয়, আপনার যদি শখ হয়, আপনি ক বিভাগ প্রথমে লিখে তারপরে খ বিভাগ লিখে তারপরে গ বিভাগ লিখতে পারেন। এই ফ্লোতে আপনি লিখতে পারেন, কোনো সমস্যা নাই। এখন আপনার যদি মনে হয় যে আপনি প্রথমে ক বিভাগটা তো ভালো করে পারছেন না, খ দিয়ে শুরু করবেন, তাহলে খ বিভাগ লিখে তারপরে ক বিভাগ লিখে তারপরে গ বিভাগ লিখতে পারেন। এটাতেও কোনো সমস্যা নাই। এখন আপনার মনে হচ্ছে স্যার আমি ক খ কোনোটাই পারবো না, আগে গ বিভাগটা পারবো আর ক খ তো আমার ভালো হবে না। তাহলে আপনি কি কাজ করতে পারেন, প্রথমে গ বিভাগ লেখেন, তারপরে ক বিভাগ লেখেন, তারপরে খ লেখেন। এখন বলতেন স্যার আমার গটা মোটামুটি হয়েছে, খটা মোটামুটি হয়েছে, ক তো একদমই ভালো হয়নি। তাহলে আপনি প্রথমে গ বিভাগ লেখেন, তারপরে খ লেখেন, তারপরে ক লেখেন। অর্থাৎ বিভাগের সিরিয়ালটা আপনি যেভাবেই করেন না কেন কোনো সমস্যা নাই। কিন্তু প্রশ্নে যেহেতু উল্লেখ করা থাকে যে প্রতিটি বিভাগের বিভিন্ন প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে লিখতে হবে, অর্থাৎ গ বিভাগ শুরু করলে গ বিভাগের প্রশ্নের উত্তরগুলো ধারাবাহিকভাবে লিখতে হবে, ক শুরু করলে কটায় ধারাবাহিকভাবে লিখতে হবে, খ শুরু করলে ক্ষয় ধারাবাহিকভাবে লিখতে হবে, অথবা প্রতিটি বিভাগের বা একই বিভাগের বিভিন্ন প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে লিখতে হবে। মানে একই বিভাগ মানে কি, গটা লিখলে গটাই, কিন্তু গর ভিতরে ধারাবাহিকতা রাখতে হবে। ক লিখলে কর ভিতরে ধারাবাহিকতা বজায় রাখতে হবে। এখন আমি একটা এক্সাম্পল দিই যে ধারাবাহিকতা আপনি কিভাবে বজায় রাখবেন। দেখেন, মনে করেন খ বিভাগটা দিয়ে এক্সাম্পলটা দিই, তাহলে সুবিধা হবে। খ বিভাগের নাম্বার থাকে কত? ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯ পর্যন্ত থাকে। হ্যাঁ, ২ থেকে ৯ নাম্বার পর্যন্ত প্রশ্ন থাকে। এখন আপনি শুরুতেই ২ নাম্বারের প্রশ্ন অ্যান্সার করছেন, এরপরে
3 নাম্বার করছেন, এরপরে 4 নাম্বার করছেন, এরপরে 7 নাম্বার করছেন। এটা ঠিক আছে, ধারাবাহিক হইছে। বুঝতে পারছেন? ধারাবাহিক হইছে। এরপরে 9 নাম্বার অ্যান্সার করছেন। ধারাবাহিক হইছে। মানে উপর থেকে নিচে নামছেন, ধারাবাহিক হইছে। আপনি মাঝখানে স্কিপ করতে পারেন, মাঝখানে গ্যাপ করতে পারেন। সমস্যা নাই। তবে ধারাবাহিক হইছে। কিন্তু আপনি কাজ করছেন কি? 2 নাম্বার লিখছেন, লিখে 9 নাম্বার লিখতে গেছেন। 9 নাম্বার লিখে আবার 4 নাম্বার লিখছেন, 4 নাম্বার লিখে 7 নাম্বার লিখছেন। 7 লিখে আবার 3 লিখছেন। এই যে একটা গোলমাল করে রেখে দিছেন। এখন গোলমালের জন্য কিন্তু নাম্বার হচ্ছে আপনার মেইন যেটা নিয়ম, একদম স্ট্রিক্ট রুল, সেটা হচ্ছে এই যতটুকু জায়গায় আপনি গোলমাল করছেন ওই জায়গার জন্য নাম্বার পাবেন না। তবে আমরা যারা খাতা কাটি এবং আমাদের শিক্ষক মহোদয়গণ যারা খাতা কাটে তারা আপনাদের প্রতি মানে অতটাও কঠোর মনোভাব দৃষ্টিজ্ঞাপন করে না। আপনারা তো ভাবেন যে যারা খাতা কাটে তারা হচ্ছে আপনাদের শত্রু, আপনাদের ইচ্ছা মতো ইচ্ছাকৃতভাবে নাম্বার কমায় দেয়। কিন্তু আসলে বিষয়টা এমন নয়। তারা যদি সঠিকভাবে খাতা কাটে, আপনারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে বর্তমান যতগুলো শিক্ষার্থী পাস করছেন তার 10% পাস করবেন না। আমি বুকে হাত দিয়ে বলতেছি, আপনারা যেভাবে পরীক্ষায় ইচ্ছামতো অ্যান্সার করতেছেন, যদি সঠিক নিয়ম মেনে আপনার খাতা কাটা হয়, আপনি বেশিরভাগ সম্ভাবনা থাকবে নাম্বার কম পাবেন অথবা পাস করতে পারবেন না। বুঝতে পারছেন? আপনারা নিয়ম মানেন না। কেন নিয়ম মানবেন না? আপনারা ইন্টারমিডিয়েটে, এসএসসিতে ওইভাবে মানে আপনাদের নিয়ম দেওয়া হয়নি। ওইজন্য তখন আপনারা ইচ্ছামতো 10 নাম্বার প্রশ্নের অ্যান্সার, 5 নাম্বার প্রশ্নের অ্যান্সার ইচ্ছামতো আগে পরে অ্যান্সার করে ফেলছেন। কিন্তু এটা অনার্স। এখানে আপনাকে ডিসিপ্লিন মানতে হবে। এটাই আপনার নিয়ম। আপনাকে ধারাবাহিকভাবে প্রশ্নের অ্যান্সার করতে হবে। বুঝতে পারছেন? এখানে আপনার নিয়ম তো চলবে না। আপনি এতদিন ধারাবাহিকভাবে লেখেননি, ওটা আপনার ব্যাপার। কিন্তু এখন এখানে যেহেতু আপনাকে নিয়ম করে দিছে, তো এই নিয়মের ভিতরে আপনাকে নিয়ম ফলো করতে হবে। সো সেটাই বলি। সো স্যারেরা আপনাকে এখানে সাধারণত নাম্বার দিয়ে দেয়, এটার জন্য দেয় না। এখন অনেকে ভালো স্যার আছে, যারা খুবই ভালো। তারা কিন্তু তাদের হাতে যদি আপনার খাতা পড়ে তাহলে কিন্তু আপনার অবস্থা টাইট। আপনি আসলেই নাম্বার পাবেন না। এবং যতগুলো শিক্ষার্থীর রেজাল্ট খুবই খারাপ হয়, হয় 2 ক্যাটেগরির শিক্ষকের কাছে তাদের খাতা পড়ে। হয় খুবই ভালো, কি যারা খুবই ভালো শিক্ষক তারা যদি আপনার খাতা কাটে তাহলে বেশিরভাগ সম্ভাবনা যে আপনি তো ফল্ট করবেন, আপনি নাম্বার কম পাবেন। যদি ভালো লেখেন তাহলে তো ভালো নাম্বার পাবেন, যদি খারাপ লেখেন তাহলে কিন্তু খারাপ নাম্বার পাবেন। আর যারা হচ্ছে খুবই বাজে টাইপের শিক্ষক, মানে খাতা নিয়ে রাখে বাসায়, আরেকজনকার দিয়ে কাটায়, ঠিক মতো কাটে না, তাদের হাতে খাতা পড়লেও আপনার অবস্থা টাইট। আর যারা খুবই ভালো শিক্ষক তাদের হাতে খাতা পড়লেও আপনার অবস্থা টাইট। তবে যদি আপনি ভালো শিক্ষার্থী হন আর আপনার খাতাটা ভালো শিক্ষকের হাতে পড়ে, তাহলে কিন্তু আপনার কপাল খুলে যাবে। কারণ আপনাকে তখন নাম্বার বাড়াইয়ে দিবে, কিন্তু আপনার যতটুকু প্রাপ্য তার থেকে আপনি কম নাম্বার পাবেন না। তো আশা করা যায় এই বিষয়ে আপনাদের বিস্তারিত আলোচনা করেছি, বিস্তারিতভাবে বুঝাতে পেরেছি। 17 মিনিট ধরে আলোচনা করেছি। আমি টার্গেট নিয়েছিলাম 5-7 মিনিট বা সর্বোচ্চ 10 মিনিটে আলোচনা করব। কিন্তু এতগুলো বিষয় বলে তো শেষ করা সম্ভব হচ্ছে না। এজন্যই লম্বা 17-18 মিনিট ধরে আপনাদের আলোচনা করতে হলো। তারপরেও যদি আপনাদের অনার্স পরীক্ষা সম্পর্কে কোনো বিষয় জানার প্রয়োজন হয়, অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন। আমরা আপনাদের সবগুলো কমেন্ট পড়ে দেখছি এবং সবগুলো কমেন্টের অ্যান্সার দিচ্ছি। যারা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট, ফিনান্স ডিপার্টমেন্ট এবং মার্কেটিং ডিপার্টমেন্টে আছেন, আপনাদের যে ম্যাথ, অঙ্ক সাবজেক্টগুলো রয়েছে ফার্স্ট ইয়ার থেকে ফাইনাল ইয়ার পর্যন্ত সবগুলো ম্যাথ সাবজেক্ট আমরা অনলাইনে প্রাইভেট ব্যাচ এর মাধ্যমে প্রাইভেট পড়াচ্ছি। আপনারা চাইলে আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচে পড়তে পারেন একদমই নামমাত্র ফি দিয়ে। বিস্তারিত জানতে কমেন্ট করতে পারেন অথবা আমার নাম্বার দেওয়া আছে এখানে, আপনারা হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আজকে পর্যন্তই। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন আর আমাদের সাথে থাকুন। নেক্সট কি বিষয়ে আপনাদের সহযোগিতা প্রয়োজন বা কি বিষয়ে আপনার জানার প্রয়োজন, এ বিষয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে তাহলে কমেন্ট সেকশনে জানাতে পারেন। ধন্যবাদ।